আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধনের পার্ট 3। এই ভিডিওতে আমি অষ্টক সংকুচন ও সম্প্রসারণ, ক্যাটায়ন অ্যানায়ন, আয়নিক বা তড়িৎযোজী বন্ধন এবং একদম শেষে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা ভালো করে বুঝতে পারলে ইনশাআল্লাহ বন্ধন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যাবে। তো প্রথমে আমি শুরু করতেছি ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে। ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, অর্থাৎ যে সকল আয়নের মধ্যে প্লাস চিহ্ন থাকবে ওটা হচ্ছে ধনাত্মক আয়ন, আর ওই ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। আচ্ছা, ক্যাটায়ন কখন হয় বা অ্যানায়ন কখন হয়? যখন ইলেকট্রনের আদান প্রদান হয়। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আধানযুক্ত আয়ন হয়, যেটাকে আমরা বলি ক্যাটায়ন। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধাতু। তাইলে বুঝে গেলাম ধাতু সমূহ সাধারণত ক্যাটায়ন তৈরি করে। তো কিভাবে কি একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাই। সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা। তার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে খেয়াল করে দেখেন তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এম শেল। এম শেলে একটি মাত্র ইলেকট্রন আছে। আর আমরা জানি যার শেষ কক্ষপথে 1 2 অথবা 3টি ইলেকট্রন থাকবে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে থাকে। তাহলে যেহেতু সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটি, তো সেজন্য সে কি করবে? তার শেষ কক্ষপথ হতে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। তো সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে? এই যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, হয়ে যাবে সোডিয়াম প্লাস। এখন কেন সে ইলেকট্রন ত্যাগ করলো সেটা আমি একটু বুঝিয়ে দিই। আপনি খেয়াল করে দেখেন তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটি, তো অষ্টক পূরণের জন্য তার ইলেকট্রন লাগে কয়টা? 7টা। তাহলে কেউ কাউকে 7টা ইলেকট্রন দিবে না। তাহলে যেহেতু তাকে কেউ 7টি ইলেকট্রন দিবে না, সেহেতু সে যদি তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তখন সোডিয়াম প্লাস হবে। আর ওই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসে শুধু এই অংশটুকু থাকবে। এবং খেয়াল করে দেখেন এই অংশটুকুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ হচ্ছে এল শেল। এল শেলে 8টি ইলেকট্রন আছে, বিধায় সে অষ্টক পূরণ করে ফেলছে, সুস্থিত অবস্থায় চলে আসছে। এবং এইটুক অংশের ইলেকট্রন মোট কয়টি? 10টি, যেটা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক মৌলের টার্গেট থাকে সুস্থিত অবস্থায় যাওয়া, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। সেটা সে ত্যাগ করে করতে পারে অথবা গ্রহণ করে করতে পারে। কারা ত্যাগ করবে? যাদের শেষ কক্ষপথে 1 2 3 থাকবে। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকায় সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেললো। এখন ইলেকট্রন ত্যাগ করার পর সে ধনাত্মক আধানযুক্ত আয়ন হলো। এই ধনাত্মক আধানযুক্ত আয়নকেই বলা হচ্ছে ক্যাটায়ন। তাহলে আমরা এই জিনিসটা মাথার মধ্যে রাখবো, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। আর ক্যাটায়ন কার থেকে উৎপন্ন হয়? ধাতু হতে। আর ধাতু কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন অনেকে আমাকে বলে কেন ইলেকট্রন ত্যাগ করলে আমরা এখানে প্লাস লিখি? তার সহজ একটা ব্যাখ্যা আমি সবাইকে দিই, আপনারা একটু ভালো করে দেখেন। মনে করেন আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তার পারমাণবিক সংখ্যা 11, দ্যাটস মিন তার প্রোটন সংখ্যা 11। আর প্রোটন হচ্ছে ধনাত্মক, এই জন্য আমরা প্রোটনকে প্লাস দিয়ে লিখবো। তাহলে তার প্রোটন সংখ্যা যদি আমরা বিচার করি সেটা হবে +11। এবং আমরা জানি একটি পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। তাহলে বলা যায় সোডিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু 11, ইলেকট্রন 11 হবে, কিন্তু প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস। এই জন্য আমরা ইলেকট্রনকে -11 দিয়ে লিখবো। তাহলে দেখেন +11 -11 ক্যালকুলেট করলে রেজাল্টটা হবে 0, অর্থাৎ সোডিয়াম পরমাণুর মধ্যে কোনো আধান নাই, এখানে আধান শূন্য। আমরা জানি পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ তার মধ্যে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। প্লাস মাইনাস করে রেজাল্টটা 0 চলে আসে। দ্যাটস মিন পরমাণুর মধ্যে কোনো চার্জ থাকে না। আচ্ছা, কিন্তু যখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, আগে তার ইলেকট্রন ছিল 11টা, বাট যখন একটি ইলেকট্রন ছেড়ে দিবে তখন তো আর 11টা ইলেকট্রন থাকবে না, থাকবে 10টা ইলেকট্রন, কারণ একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই যে সোডিয়াম প্লাস যে আমরা লিখি তার মধ্যে ইলেকট্রন হচ্ছে 10টি, কিন্তু নিউক্লিয়াসের কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ প্রোটনের পরিবর্তন হবে না। মানে পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, আর প্রোটন তার মধ্যে এখনো 11টা থাকবে। কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে আগে ছিল -11টা, এখন হবে -10টা। তাহলে আপনারাই বলেন +11 -10 করলে রেজাল্ট কত হবে? +1।
তাহলে এই যে +1 এইটাই এখানে প্লাস আকারে লেখা হয়েছে, প্লাসের পরে কোনো কিছু নাই মানে কত আছে, 1 আছে। এখন যদি 2টা ইলেকট্রন ত্যাগ করতো তাহলে এখানে 2+ হইতো। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আর সোডিয়ামের ক্ষেত্রে যখন সে ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, মনে করেন আমি যদি তার শক্তি স্তরগুলো দেখাই, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, যেখানে থাকবে কয়টা, 8টা ইলেকট্রন। এটা হচ্ছে শেষ কক্ষপথ, যেখানে একটা থাকবে। যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন এই অংশটুকু থাকবে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে তার আকারটা কি হবে, মানে ওই ধাতু থেকে, সোডিয়াম ধাতু থেকে সোডিয়াম আয়নের আকারটা ছোট হবে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিন, কারণ ইলেকট্রন ছেড়ে দিলে তো ওই শক্তি স্তর হিসাবটা আসবে না, তখন 2টা শক্তি স্তর থাকবে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে, তার মানে তার আকারটা একটু ছোট হবে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিন। তাহলে ক্যাটায়ন কি আমরা বুঝতে পারলাম। এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 2টা। আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাই, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 2টা। তো ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 2s2 2p6 3s2। তাহলে একটু খেয়াল করে দেখেন, তার শেষ কক্ষপথ হচ্ছে এইটা, এম শেল। শেষ কক্ষপথে 2টা আছে, তাহলে 6টা তো তারে কেউ দিবে না, তো তখন সে কী করবে, এই 2টা ত্যাগ করে ফেলবে। তখন এইটা হবে সর্ববহিস্থ শক্তি স্তর, যেখানে 8টা ইলেকট্রন বিন্যাস অর্জিত হবে। তাহলে ম্যাগনেসিয়াম রাসায়নিক বিক্রিয়ায় তার শেষ কক্ষপথের 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, আর 2টা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যাবে, ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। তো ইলেকট্রন ত্যাগ করার পর যে আয়ন হয় এটাই হচ্ছে গিয়ে ক্যাটায়ন। আর ম্যাগনেসিয়াম ধাতু, আর ধাতুগুলা কি তৈরি করে, ক্যাটায়ন তৈরি করে। এখন সিমিলারভাবে বুঝিয়ে দিই, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, মানে প্রোটন হচ্ছে +12 এবং ইলেকট্রন সংখ্যা সমান -12, টোটাল রেজাল্ট হবে 0। কিন্তু ম্যাগনেসিয়াম 2+ ক্ষেত্রে তার মধ্যে ইলেকট্রন 2টা কম আছে। তাহলে বলেন, তার প্রোটন ছিল +12, কিন্তু ইলেকট্রন সংখ্যা 2টা কমে যাওয়ায় আগে ছিল -12, এখন হবে -10। +12 -10 করলে রেজাল্ট কত আসবে, +2। এই +2টাই আধান আকারে লেখা হয়। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ক্যাটায়ন কি, ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। এখন ধাতুগুলা কেন ক্যাটায়ন হয়, কারণ ধাতুগুলার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 1 2 3টা থাকে। আর অধাতুগুলার ক্ষেত্রে ইলেকট্রন নেয়ার প্রবণতা থাকে, দেয়ার প্রবণতা থাকে না। এজন্য অধাতুগুলা ক্যাটায়ন তৈরি করে না, তারা অ্যানায়ন তৈরি করবে। আমরা একটু পরে এটা ক্লিয়ার করে ফেলবো। আশা রাখি এইটুকু আপনারা বুঝতে পারছেন। ধাতুগুলা ক্যাটায়ন তৈরি করে সাধারণত, এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। আচ্ছা, এখন আসি অ্যানায়ন। অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হয়, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে অধাতু। তাইলে আমরা বলতে পারি অধাতু সমূহ অ্যানায়ন তৈরি করে। দেখেন কিভাবে কি, ক্লোরিনের শেষ কক্ষপথ যদি আমরা বিচার করি, ইলেকট্রন বিন্যাস করলে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 3p5। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর কে শেল, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এল শেল, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর এম শেল। এখন তার শেষ কক্ষপথে দেখলাম 2 আর 5 মিলে 7টি ইলেকট্রন আছে। দ্যাটস মিন তার অষ্টক পূরণের জন্য, অর্থাৎ সুস্থিত অবস্থায় যাওয়ার জন্য, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন অর্জন করার জন্য একটা ইলেকট্রন দরকার। দ্যাটস মিন সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে Cl-। এই যে ইলেকট্রন গ্রহণ করার পর যে আয়ন হলো, এখানে প্লাস মাইনাস থাকা মানে হচ্ছে আয়ন, মাইনাস থাকলে ঋণাত্মক আয়ন, যার নাম হচ্ছে অ্যানায়ন। কি নাম, অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের অ্যানায়ন। এখন দেখেন, যখন সে ইলেকট্রন গ্রহণ করে ফেললো, তখন এখানে 7টা ছিল, ইলেকট্রন গ্রহণ করে ফেললে তার হয়ে যাবে 8টা ইলেকট্রন, অর্থাৎ সুস্থিত ইলেকট্রন বিন্যাস অষ্টকটা ফুলফিল হয়ে যাবে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন একটা কথা বলে দিই, আমাকে অনেকেই বলে কেন আমরা এখানে মাইনাস দিলাম, তার ব্যাখ্যাটা একটু আমি বুঝিয়ে দিতে চাই, মনোযোগ দিয়ে বুঝেন। সাধারণত ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 হয়, প্রোটন হচ্ছে +7, ইলেকট্রন হচ্ছে +17, ইলেকট্রন হচ্ছে -17, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 17। সম পরিমাণে প্রোটন এবং ইলেকট্রন পরমাণুর মধ্যে থাকে, এই জন্য পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ। কিন্তু ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, আগে প্রোটন যতটা ছিল তার থেকে একটা বেড়ে যাবে, অর্থাৎ 18টা হয়ে যাবে। তখন +17 ঠিকই থাকবে, কিন্তু মাইনাস কয়টা হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 18। তাহলে +18 -18 রেজাল্ট ক্যালকুলেট করলে কত পাবো, -1। এই -1টাই এখানে লেখা হয়েছে। কোনো কিছু নাই মানে
এখানে -1 আছে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন কেন এখানে মাইনাস দেওয়া হয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করেন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যাবে? 1s2 2s2 2p4 k শেল l শেল। তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে l শেল। l শেলে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তার মানে শেষ কক্ষপথে যদি 5 6 7 থাকে তারা গ্রহণ করে, তাহলে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তো অক্সিজেন যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সে দুটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে O2 মাইনাসে হয়ে যাবে। এই যে ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আধানযুক্ত আয়ন হলো, এটাও কিন্তু অক্সিজেনের অ্যানায়ন। এখন -2 কেন লিখলাম? অক্সিজেনের প্রোটন আছে কয়টা? +8। কিন্তু যখন সে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, আগে মাইনাস ছিল কয়টা? 8টা। মনে করেন অক্সিজেন পরমাণুর জন্য আমরা বিচার দিই, +8 -8 করে কি হয়ে যাবে? 0। কিন্তু যখন সে O2 মাইনাস গঠন করলো তখন কিন্তু তার দুটো ইলেকট্রন বেড়ে গেল। তাইলে আপনারাই বলেন, প্লাস ছিল 8, কিন্তু যখন দুটো ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হলো, এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে কত? -10, কারণ দুইটা মাইনাস বেড়ে গেছে। আগে মাইনাস ছিল 8টা, এখন দুইটা মাইনাস বেড়ে গেছে, তাহলে -10 হবে। +8 -10 করে রেজাল্ট কত আসবে? -2। এই -2টাই এখানে আধান আকারে লেখা হয়েছে। তাহলে বুঝে গেছেন কেন ইলেকট্রন ত্যাগ করলে আমরা প্লাস দিই আর কেন ইলেকট্রন গ্রহণ করলে মাইনাসটা দিই। ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো ক্যাটায়ন কি অ্যানায়ন কি আমরা বুঝে গেলাম। আর একটা কথা মাথার মধ্যে রাখবেন, অ্যানায়ন কারা তৈরি করে? যারা অধাতু। আর অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমেই ঋণাত্মক আধানযুক্ত আয়ন হয়। দিস ইজ কল্ড অ্যানায়ন। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আয়নিক এবং তড়িৎদ্যুতি বন্ধন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি প্রথম জিনিসটা কিন্তু স্কিপ করছি, অষ্টক সংকুচন এবং সম্প্রসারণ। এটা আমি একদম শেষে বুঝিয়ে দিব, তাহলে ভালো হবে আপনাদের জন্য। এখন আসি, আয়নিক বা তড়িৎদ্যুতি বন্ধন বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আয়নিক বা তড়িৎদ্যুতি বন্ধনের 3টা ডেফিনেশন দিব। প্রথম ডেফিনেশন হচ্ছে ইলেকট্রন ত্যাগ অথবা ত্যাগ ও গ্রহণের ফলে, আমি আবার বলতেছি, ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আচ্ছা, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। তাহলে বলতে পারি ধাতু এবং অধাতু মিলে যেই বন্ধন তৈরি করবে তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে সেকেন্ড ডেফিনেশনতে হচ্ছে এইটা, ধাতু এবং অধাতু মিলে যেই বন্ধন তৈরি করে তাকে আয়নিক বন্ধন বলে। এবং শেষে যে সংজ্ঞাটা দিব, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আধানযুক্ত আয়ন ক্যাটায়ন তৈরি করে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক আধানযুক্ত আয়ন অ্যানায়ন তৈরি করে। আর এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলেই যে বন্ধন তৈরি করবে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে বোঝা গেছে 3টা ডেফিনেশন কিন্তু সিমিলার। কথা কি ক্লিয়ার? কারণ ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হয়, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন হয়। আর ত্যাগ করে কারা? ধাতু, গ্রহণ করে কারা? অধাতু। তাহলে বলতে পারি ধাতু এবং অধাতু মিলে যেই বন্ধন সেটা হচ্ছে আয়নিক বন্ধন, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটাও আয়নিক বন্ধন, এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যেই বন্ধন তৈরি করে সেটাও কিন্তু আয়নিক বন্ধন। তো কিছু উদাহরণ দিয়ে আমরা এই জিনিসটা ভালো করে বোঝার ট্রাই করব। একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করি। মনে করি সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করতেছে। সোডিয়াম ফ্লোরাইড যৌগ কিভাবে হয় আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যাবে? সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা। তাহলে 1s2 2s2 2p6 3s1। আর যদি আমরা ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করি কয়টা ইলেকট্রন? 9টা। তো 9টা ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2px 2py 2pz। আমি পিটাকে একটু ভেঙে লিখলাম। আচ্ছা, এখন 4টা হয়েছে, বাকি থাকে ওটা 5টা। তাহলে ওই যে প্রথমে একটা করে যাবে ইলেকট্রন, তাদের দিক থাকবে একদিকে, স্পিনটা একদিকে হবে, এবং বাকি যেগুলো আসবে এগুলো বিপরীত ক্রমে আসবে এবং তাদের দিক হবে তার উল্টা দিকে। তো এখন দেখেন তো, সোডিয়াম এবং ফ্লুরিনের ক্ষেত্রে আমরা যদি বিচার করি, একটু খেয়াল করে দেখেন, সোডিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে এটা এম শেল, আর ফ্লুরিনের শেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এল শেল। এখন দেখেন তো, ফ্লুরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2 আর 5 মিলে কত? 7। আর সোডিয়ামের কয়টা আছে? 1টা। তাহলে অষ্টক টার্গেট সবার, কারণ আমরা প্রত্যেকের ক্ষেত্রেই সবাই চায় আরামদায়ক অবস্থায় যেতে। এজ এ হিউম্যান বিং, এজ এ অ্যানিম্যাল, যারাই থাকুক না কেন সবাই সবসময় আরামদায়ক অবস্থায় যেতে চায়।
ঠিক তেমনি মৌলগুলোও তারা আরামদায়ক অবস্থায় যেতে চায়, সুস্থিত অবস্থায় যেতে চায়, স্থিতিশীল অবস্থায় যেতে চায়। তো স্থিতিশীল অবস্থায় কারা? যারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন 8টা আছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে 2-এর নিয়ম দিয়ে ইলেকট্রন পেয়ার আকারে থাকে, ওইগুলোর ক্ষেত্রেও আমরা ব্যাখ্যাগুলো বোঝার ট্রাই করবো। তো প্রত্যেকের টার্গেট হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন অর্জন করা। এই জন্য তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে বিভিন্ন বন্ধন তৈরি করে। তো সোডিয়ামের শেষ কক্ষপথে যেহেতু একটা আছে, অষ্টক পূরণের জন্য লাগে 7টা, তার তো কেউ 7টা দিবে না, তো সে বেচারা কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে। আর ক্লোরিনের শেষ কক্ষপথে লাগে কয়টা? একটা। সোডিয়ামের ত্যাগকৃত একটা ইলেকট্রন, মানে সোডিয়ামের ত্যাগকৃত একটা ইলেকট্রন এই ফ্লুরিন গ্রহণ করে ফেলবে, কারণ তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে দেখেন কি রকম রিঅ্যাকশনটা হবে। সোডিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি করবে। এই মাইনাসটা আমরা ওই পাশে লিখতে পারতাম প্লাস দিয়ে, এদিকে মাইনাস ওইদিকে লিখে যাবে প্লাস, দুইভাবেই লেখা যাবে, নো প্রবলেম। আর ফ্লুরিন কি করবে? ওই সোডিয়ামের একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লুরিন মাইনাস হয়ে যাবে। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিভাবে প্লাস এবং কিভাবে মাইনাস হয়। এখন দেখেন তো একটু খেয়াল করে, আমি যদি এই দুইটা রিঅ্যাকশনকে এড করি, যোগ করি, এই দুটাকে আমি যোগ করি, এই যে মাইনাস ইলেকট্রন প্লাস ইলেকট্রন কাটা গেল, তাহলে কি থাকলো বলো? সোডিয়াম প্লাস কি? ফ্লুরিন। আর এখানে কি তৈরি করবে? এই যে সোডিয়াম প্লাস ফ্লুরিন মাইনাস, প্লাস মাইনাস মিলিত হয়ে সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করবে। তো এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। কি যৌগ? আয়নিক যৌগ। তো এটা কিভাবে তৈরি হলো? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো এবং ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়ন ক্যাটায়ন হলো, আর ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়ন অ্যানায়ন হলো। আর ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে আয়নিক যৌগ সোডিয়াম ফ্লোরাইড তৈরি করলো। এই জিনিসটা আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাকে মাঝে মধ্যে বলতে পারে যে ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো সেটা যে আয়নিক যৌগ, এই আয়নিক যৌগটা ডায়াগ্রাম চিত্রের সাহায্যে দেখাও। এটা আমি ডায়াগ্রাম চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। মনে করেন সোডিয়াম দিয়ে যদি বিচার করি, তার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এরপর কয়টা আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8। এরপর কয়টা আছে? একটা। আর সোডিয়ামের সাথে কে যুক্ত হবে? যুক্ত হবে ফ্লুরিন। ফ্লুরিনের প্রথম শক্তি স্তরে কয়টা আছে? 2টা। এরপর কয়টা আছে? 8টা, না 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে যখন এটা হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে গিয়ে ফ্লুরিন, যখন সোডিয়াম ফ্লুরিনের সাথে যুক্ত হবে, এই সোডিয়ামের ইলেকট্রনটা সে ছেড়ে দিবে, কারে দিয়ে দিবে? ফ্লুরিনকে দিয়ে দিবে। তো সোডিয়াম যখন ইলেকট্রনটা ছেড়ে দিবে তখন তার এই শক্তি স্তরটা থাকবে না, তখন তার স্ট্রাকচারটা কীরকম হবে? এরকম হবে। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটা দেখাবো। এই যে সোডিয়ামের প্রথম শক্তি স্তর, সেখানে থাকে কয়টা ইলেকট্রন? 2টা। এরপর কয়টা? 1 2 3 4 5 6 7 8। এটাই হচ্ছে সোডিয়াম আয়নের স্ট্রাকচার। এখানে আমি প্লাস দিয়ে দিব। কি দিয়ে দিব? প্লাস দিয়ে দিব। এই যে দেখেন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার পরে এই কক্ষপথ থাকবে না, তখন থাকবে এই দুইটা। আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করে ফেলছে এই জন্য সে পজিটিভ আয়ন, এই জন্য এখানে একটা প্লাস চিহ্ন দিবেন। এরপরে দেখেন তো ফ্লুরিন যখন ইলেকট্রন গ্রহণ করে ফেলবে তখন তার শেষ কক্ষপথে কয়টা হয়ে যাবে? 8টা। তো এটাকে আমরা কিভাবে লিখব দেখেন একটু ভালো করে। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, যেখানে কয়টা থাকবে? 2টা। এরপর কয়টা থাকবে বলো? 8টা হয়ে যাবে। 1 2 3 4 5, ঠিক আছে, 5 6 7 8। তো যখন ইলেকট্রন গ্রহণ করে ফেলবে মাইনাস হয়ে যাবে, এই জন্য এটা কি দিব? মাইনাস। তো এটাই হচ্ছে গিয়ে ডায়াগ্রাম চিত্র। এরকম আপনারা প্রত্যেকটা আয়নিক যৌগের ডায়াগ্রামটা দেখিয়ে দিতে পারেন, কে ইলেকট্রন ত্যাগ করতেছে, কে ইলেকট্রন গ্রহণ করতেছে। আশা রাখি বুঝে গেছেন। আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনাদের এই জিনিসটা কি হয়ে যাবে? একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব পরের যে এটা, মনে করেন ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে গঠিত হয়। আমরা জানি ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, অক্সিজেনের কয়টা আছে? 6টা।
তাহলে ম্যাগনেসিয়াম সে তার শেষ কক্ষপথের 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, ত্যাগ করলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করবে। দিস ইজ কল্ড ক্যাটায়ন। কার ক্যাটায়ন? ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন। আর অক্সিজেনের শেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, সো সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তো অক্সিজেন যখন 2টি ইলেকট্রন গ্রহণ করবে সে হয়ে যাবে কি বলেন তো? O2-। এখন যদি দুটো রিঅ্যাকশন যোগ করি তাহলে এই যে -2 ইলেকট্রন +2 ইলেকট্রন কাটা গেল, আর ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে মিলিত হয়ে দুটো যোগ করতেছি, যেহেতু কি তৈরি করবে? এই যে ম্যাগনেসিয়াম 2+ প্লাস কি O2-। এই +2 -2কে ভ্যালেন্স করে ফেলে, তখন এই দুটা মিলিত হয় প্লাস মাইনাসে আকর্ষণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আয়নিক যৌগ। আয়ন আয়ন মিলে যেই বন্ধন, আয়নিক বন্ধন, যৌগটাকে বলা হচ্ছে আয়নিক যৌগ। একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন। আশা রাখি আপনারা বুঝে গেছেন। এখন এটা ডায়াগ্রাম চিত্রের সাহায্যে দেখাই। ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তর আছে কয়টা? 2টা। এরপর কয়টা আছে? 8টা। 1 2 8। এরপর কয়টা আছে? 2টা। একটা 2টা কাছাকাছি দিলাম। সাথে কি যুক্ত হবে? অক্সিজেন। অক্সিজেনের প্রথম শক্তি স্তর আছে কয়টা? 2টা। এরপর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই যে সে ইলেকট্রন 2টা তার শেষ কক্ষপথে আছে, এটা ত্যাগ করে দিবে। কারে দিয়ে দিবে? অক্সিজেনে দিয়ে দিবে। সে ত্যাগ করে ফেলবে আর অক্সিজেন এই 2টা নিয়ে নিবে। তো নেয়ার পর তার স্ট্রাকচারটা কীরকম হবে? তখন ম্যাগনেসিয়ামের এই বাহিরের কক্ষপথ থাকবে না, থাকবে হচ্ছে এইটুক। তাহলে দেখি, এই যে দিলাম প্রথম শক্তি স্তরে কটা দিলাম? 2টা। এরপর কটা থাকবে? 8টা। 1টা 2টা 3 4 5 6 7 8। তো এখানে থার্ড ব্র্যাকেট দিবেন। আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, ধনাত্মক আধানযুক্ত আয়ন হবে, এখানে 2+ দিবেন। আর এই যে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলো, সে কি হয়ে যাবে? O2-। তাহলে এর পাশে কে থাকবে? এই যে প্রথম শক্তি স্তর আছে 2টা। এরপর কটা হয়ে যাবে? 8টা। 1 2 3 4 5 6 7 8 ছিল 6টা আর 2টা গ্রহণ করছে, তাহলে এটা কি হয়ে যাবে? গ্রহণ করলে 2-। দেখেন তারা দুজনে কিন্তু সুস্থিত অবস্থা প্রাপ্ত হয়ে গেছে। শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে। নিকটতম নিঃশেষ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে তারা স্টেবল হয়েছে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে ডায়াগ্রাম চিত্র। এটা হচ্ছে গিয়ে কিভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করছে এবং কিভাবে যৌগটা গঠিত হয়েছে। আশা রাখি আপনাদের আর কোনো প্রবলেম থাকা উচিত হবে না। আরেকটা উদাহরণ দেই লাস্ট, এটাও কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে, যে ক্যালসিয়াম অক্সাইড যৌগ কিভাবে গঠিত হয়। তো এটাও সিমিলার। মনে করেন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখবেন তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। তো যার শেষ কক্ষপথে 2টা থাকে, 1 2 3 থাকলে সে ত্যাগ করে। তো ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে যাবে? ক্যালসিয়াম 2+। আর অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। অষ্টক পূরণের জন্য সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হয়ে যাবে? O2-। এখন এটা যোগ করেন, এই দুটো যোগ করেন। -2 ইলেকট্রন + ইলেকট্রন কাটা, ক্যালসিয়ামের সাথে কে যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? ক্যালসিয়াম 2+ সাথে হচ্ছে O2-। এই দুটা মিলিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আয়নিক যৌগ গঠন করে। তো আশা রাখি আপনারা বুঝে গেছেন এটাও যে একটা আয়নিক যৌগ। তো এই জিনিসটা আমরা একটু ভালো করে মাথার মধ্যে রাখবো। আমরা বুঝে গেছি আয়নিক যৌগ কিভাবে গঠিত হয়। এখন আসেন এরপরে যেই যৌগ বন্ধনটা নিয়ে আমরা আলোচনা করব। আয়নিক বন্ধন বুঝলাম, আয়নিক যৌগ কি বুঝলাম, এখন সমযোজী বন্ধন। মনে করেন এমন 2টা মৌল বা একাধিক মৌল থাকতে পারে, একের অধিক 2 3 4ও থাকতে পারে, ডাজ নট ম্যাটার। যখন অনেকগুলো মৌল বা একের অধিক মৌল যুক্ত হওয়ার জন্য আসবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে, তারা সবাই যদি অধাতু হয়, মনে করেন তাদের উভয়েরই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে, ত্যাগ করার প্রবণতা নাই। বিশেষ করে যদি অধাতু অধাতু আইসা যৌগ গঠন করে, বন্ধন গঠন করে, তখন ওই বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন। আচ্ছা, একটা উদাহরণ দিলে এই জিনিসটা আপনাদের ভালো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে একটা কফি শপ। কফি শপ, ঠিক আছে? সিপি কফি, আচ্ছা সিপি না, সিএস কফি শপ। তো এই কফি শপে 1 কাপ কফির দাম হচ্ছে 100 টাকা। এখন
আপনি যদি মনে করেন দুজন ফ্রেন্ড, এর নাম হচ্ছে রহিম, আর দিয়ে প্রকাশ করলাম, এর নাম হচ্ছে করিম, কে দিয়ে প্রকাশ করলাম। এই দুজন ফ্রেন্ড মনে করো কফি খেতে চাচ্ছে, বাট আনফর্চুনেটলি রহিমের কাছে আছে 50 টাকা, 50 টাকা, করিমের কাছেও আছে 50 টাকা। তাদের পক্ষে কি একা কখনো কফিটা খাওয়া সম্ভব হবে? পসিবল হবে না, কারণ কফি এক কাপের দাম হচ্ছে 100 টাকা। তাহলে কিভাবে পসিবল? তারা যদি বলে যে বন্ধু আসো আমরা দুজন মিলে আমাদের টাকাটা শেয়ার করে ফেলি, একত্রে মিলিত করে ফেলি, এবং তোমার টাকা আমার টাকা মিলে কত হবে? 50 প্লাস 50 ইকুয়ালস টু 100 টাকা। 100 টাকা হবে, আমরা এক কাপ কফি কিনে ফেলবো। কেনার পর এক্সট্রা একটা গ্লাস নিব অথবা ওয়ান টাইম মগ নিব, যাই নেই না কেন, তারপর ওটা আমরা শেয়ার করে খেয়ে ফেলবো। তার মানে কখন তারা শেয়ার করতেছে? যখন তাদের পক্ষে একা এটা এফোর্ড দেওয়া সম্ভব হচ্ছে না, তখন তারা শেয়ারের মাধ্যমে এক কাপ কফিটা কিনতেছে। তো শেয়ার জিনিসটা কি বুঝতে পারলাম? যখন আমরা সম্ভব হয় না, দেয়াটা সম্ভব হয় না, কিনাটা সম্ভব হয় না, তখন কিন্তু আমরা শেয়ারের মাধ্যমে জিনিসটা নিয়ে নেই। তো ওই রকম যে সকল মৌলের দেখা যাবে দুইটা মৌল আছে, তারা বন্ধন গঠন করতে চাচ্ছে, তো তাদের দুজনের ক্ষেত্রে দেয়ার ক্যাপাসিটি নাই, তখন তারা দুজন কি করবে? ইলেকট্রনটা শেয়ারের মাধ্যমে তারা অষ্টক ফুলফিল করে ফেলবে, তাদের নিডটা ফুলফিল করে ফেলবে। তো আমরা এই জিনিসটা বলতে পারি, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধনটা গঠিত হয় ওই বন্ধনটা কি বলা হয়? সমযোজী বন্ধন। আর কারা ইলেকট্রন শেয়ার করে? যাদের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, গ্রহণ করা সম্ভব, মানে দুজনই গ্রহণ করতে চাচ্ছে, তো একজন তো আরেকজনকে দিবে না, তখন তারা কি বলবে? যে আসো আমরা ইলেকট্রন শেয়ার করি, শেয়ারের মাধ্যমে আমরা বন্ধনটা গঠন করে ফেলি এবং আমাদের শেষ কক্ষপথটা মানে স্টেবল করে ফেলি, সুস্থিত করে ফেলি, স্থিতিশীল করে ফেলি, নিষ্ক্রিয় গ্যাসের মতো করে ফেলি। আশা করি বুঝতে পারছেন। তো কয়েকটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করেন যখন ক্লোরিন অণু গঠিত হয় Cl2, একবার চিন্তা করে দেখেন তো, দুইটা ক্লোরিন আছে, তো যখন দুইটা ক্লোরিন মিলে Cl2 অণু গঠন করবে, একজন কি আরেকজনকে ইলেকট্রন দিতে পারবে? কারণ তাদের দুজনেরই তো শেষ কক্ষপথে 7টা আছে। তো যখন 7টা ইলেকট্রন থাকে, অষ্টক পূরণের জন্য দুজনের নিড একটা করে, তো একজন তো আরেকজনকে একটা করে দিতে পারবে না। একজন মনে করে দিল, একজনের অষ্টক হলো, আরেকজনের 6টা হয়ে যাবে। তো এরকম তো কেউ চাইবে না যে নিজেরটা দিয়ে অন্যকে সে সুস্থিত অবস্থায় নিয়ে যাবে, আরামদায়ক অবস্থায় নিয়ে যাবে। তো এই জন্য তারা কি করবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ভাগাভাগির মাধ্যমে তাদের শেষ কক্ষপথে অষ্টক ফুলফিল করবে। কিভাবে করে একটু খেয়াল করে দেখেন। আমি ডায়াগ্রাম চিত্রের সাহায্যে এটা বুঝিয়ে দিতে চাই। মনে করেন ক্লোরিন, তার প্রথম শক্তি স্তর আছে কয়টা? 2টা। এরপর কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। আরেকটা ক্লোরিন আইসা তার সাথে ইলেকট্রনটা কি করে ফেলবে? ভাগাভাগি করে ফেলবে। এই যে তার প্রথম শক্তি স্তরে 2টা, তারপর কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে স্কিপ হয়ে গেছে, তার আরেকটা শক্তি স্তর এখানে থাকবে যেখানে 8টা থাকবে ইলেকট্রন। 1 2 3 4 5 6 7 8। এখন দেখেন এর তো কয়টা লিখলাম? 2 আর 8 মিলে কয়টা? 10টা। আর 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। একটু খেয়াল করে দেখেন তো, এই যে 2টা ক্লোরিন পরমাণু আইসা ইলেকট্রন শেয়ার করলো, এই শেয়ার করা মানে কি? শেয়ার করা মানে হচ্ছে এই 2টা ইলেকট্রন এই ক্লোরিনেরও আছে, আরেকটা ক্লোরিন যে আছে তারও এই 2টা আছে। তাহলে এখন একবার চিন্তা করে দেখেন, এই যদি এটার যদি আমরা হিসাব করি 2 2 4 4 2 6 6 2 কত? 8। এর অষ্টক ফুলফিল হয়েছে, এরও দেখেন অষ্টক ফুলফিল হয়ে গেছে। কিন্তু কিভাবে হলো? তারা ইলেকট্রনটা একে অপরের সাথে ভাগাভাগি করছে, শেয়ার করছে, আর শেয়ারের মাধ্যমে এই যে বন্ধন গঠন করলো, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর এই যৌগকে বলা হয় সমযোজী যৌগ। এটা অবশ্যই বিশুদ্ধ সমযোজী যৌগ। যখন একই জাতীয় 2টা পরমাণু মিলে অণু গঠন করে, ওটাকে বলে বিশুদ্ধ সমযোজী যৌগ, মানে বিশুদ্ধ সমযোজী মৌল বলতে পারি, অণু বা বিশুদ্ধ সমযোজী বন্ধন বলা যায়। এটা তো যৌগ বলা যাবে না, এটা হচ্ছে মৌল। সিমিলার লাইক অক্সিজেন গঠিত হয়, সিমিলার লাইক হাইড্রোজেন গঠিত হয়, ওইগুলা সবগুলো কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা যৌগগুলা গঠন করে। তো অক্সিজেন কিভাবে গঠিত হয় ডায়াগ্রাম চিত্রের সাহায্যে একটু বুঝিয়ে দিই। মনে করেন আমি এইখানে একটা অক্সিজেন আঁকলাম, তার প্রথম শক্তি স্তরে কয়টা আছে? 2টা। এরপর কয়টা আছে? 6টা। 1 2
আচ্ছা 3 4 5 6। এখন দেখেন আরেকটা অক্সিজেন আইসা তার সাথে ইলেকট্রন ভাগাভাগি করবে, এরও কয়টা থাকবে? প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, এরপর কয়টা থাকবে? 1টা 2টা 3টা 4টা 5 6। এখন দেখেন তো এই যে ইলেকট্রন তারা শেয়ার করলো, এই শেয়ারকৃত ইলেকট্রন এই 4টা প্রথম অক্সিজেনের আছে, দ্বিতীয় অক্সিজেনের আছে। শেয়ার করা মানে কি? দুজনই থাকবে। মনে করো দুই ভাই, বাবা একটা সাইকেল কিনে দিছে, দুজনকেই চালাইতে বলছে। তো বলা হয় এই যে দুজনকেই চালাইতে বলছে, এটা হচ্ছে শেয়ারের মাধ্যমে তাদেরকে সাইকেলটা দেয়া। তার মানে সাইকেলের মালিক কিন্তু দুজনই এটার অ্যাডভান্টেজটা পাবে। ঠিক তেমনি ইলেকট্রন যখন দুজন শেয়ার করবে, এই শেয়ারকৃত ইলেকট্রনগুলা দুইটারই হবে, দুইটা মৌলেরই হবে, দুইটা মৌলের ক্ষেত্রে হিসাব করতে হবে। তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন এই অক্সিজেনের হবে, ওইটারও হবে। তাহলে দেখেন তো এই 4টা, এইখানে 2টা 6টা, 6 2 কত 8, এরও কিন্তু 8টা হয়ে গেল। তার মানে এখানে শেয়ারের মাধ্যমে এই দুইটা অক্সিজেন কি করে ফেললো? তার শেষ কক্ষপথে অষ্টক ফুলফিল করে ফেললো। এটাই হচ্ছে গিয়ে স্যার শেয়ারের মাধ্যমে সমজীব বন্ধন গঠিত হয়েছে। আর অক্সিজেন ও অধাতু, অক্সিজেন ও অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে যে বন্ধন তৈরি করে তাকেই তো আমরা সমজীব বন্ধন বলি। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই দিই ভালো করে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে যে কিভাবে পানির অণু গঠিত হয়। মনে করেন পানি কিভাবে গঠিত হয়? দুইটা হাইড্রোজেন যখন এক অণু অক্সিজেনের সাথে মিলিত হয় তখনই H2O অণু গঠন করে। তো দুইটা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করে দেখি, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে, তো দুইটা হাইড্রোজেনের কি হবে? এই যে দেখেন প্রথম শক্তি স্তর আছে কয়টা? একটা। আরেকটা হাইড্রোজেন এখানে লিখলাম, তারও কয়টা ইলেকট্রন থাকবে? একটা। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাদের শেষ কক্ষপথে একটা আছে। আর এখানে লিখি অক্সিজেন, অক্সিজেনের প্রথম শক্তি স্তরে থাকে কয়টা? দুইটা। এরপর কয়টা? একটা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন দেখেন এই যে দুইটা হাইড্রোজেন তাদের শেষ কক্ষপথে নিকটতম নিষ্ক্রিয় হিলিয়ামের মতো ইলেকট্রন সজ্জিত হতে কয়টা ইলেকট্রন লাগে? একটা করে ইলেকট্রন লাগে। আর এই অক্সিজেনের লাগে কয়টা? 6টা আছে, লাগে হচ্ছে 2টা নিকটতম নিষ্ক্রিয় নিয়নের মতো ইলেকট্রন সর্জন করতে, 8টা অর্জন করতে। তো এরে দিবে না, অক্সিজেনও তাদেরকে দিবে না, তখন তারা কি করবে? ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করবে। তো কিভাবে শেয়ার করবে দেখেন, এটা হচ্ছে অক্সিজেনের প্রথম শক্তি স্তর, যেখানে কয়টা আছে? 2টা আছে। এরপর কয়টা? 1 2 3 4 5 6। এই জায়গায় আসবে একটা হাইড্রোজেন, আইসা তার ইলেকট্রন শেয়ার করলো, এইখানে আইসা আরেকটা হাইড্রোজেন তার ইলেকট্রন শেয়ার করলো। এখন একটু চিন্তা করে দেখেন অক্সিজেনের শেষ কয়টা হলো? 2 2 4 4 2 6 6 2 8, অষ্টক ফুলফিল হয়ে গেছে। আর এই যে হাইড্রোজেনের তারাও শেষ করতে 2টা ইলেকট্রন সর্জিত হয়ে গেছে, প্রত্যেকটা 2টা করে হয়েছে, তার মানে তারাও কিন্তু সুস্থিত অবস্থা প্রাপ্ত হয়েছে। কিন্তু এইখানে যে বন্ধনটা গঠিত হয়েছে এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে পানি হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, এবং এই জন্য পানিকে বলা হয় সমযোজী যৌগ। আয়নিক বন্ধনে যে যৌগ তাকে আয়নিক যৌগ, আর সমযোজী বন্ধনে যে যৌগ তাকে বলা হয় সমযোজী যৌগ। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে মিথেন অণুটা গঠিত হয়, সেখানে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন কি করছে? বন্ধন গঠনের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করছে। তাহলে সমযোজী যৌগ কারা গঠন করে? সমযোজী যৌগ তারাই গঠন করে, মনে করেন একাধিক কি আসছে? অধাতু আসছে, তাদের কারো পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, সবাই কি ইলেকট্রন নিতে চায়, তখন তারা ভাগাভাগির মাধ্যমে সুস্থিত অবস্থা প্রাপ্ত হবে, এবং ওই বন্ধনটাকে বলা হবে সমযোজী বন্ধন। তবে ব্যতিক্রম আছে, কিছু ধাতু এবং অধাতু মিলেও সমযোজী যৌগ গঠন করে, সেটা আমরা পরবর্তীতে খুব ভালো করে বোঝার ট্রাই করব। আশা রাখি আপনারা একটা ভালোটা কনসেপ্ট পেয়ে গেছেন কিভাবে সমযোজী এবং আয়নিক যৌগটা গঠিত হয়। আশা রাখি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা একদম শেষে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা আমি একদম প্রথমেই লিখে রাখছি, অষ্টক সংকুচন এবং অষ্টক সম্প্রসারণ। আপনারা সবাই জানেন প্রত্যেক মৌলের টার্গেট হচ্ছে সুস্থিত অবস্থায় যাওয়া, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। এই জন্য তারা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ না হয় শেয়ারের মাধ্যমে অষ্টক ফুলফিল করে যৌগ গঠন করে। তো আমরা কিছু যৌগের ক্ষেত্রে কিভাবে অষ্টক সংকুচন এবং অষ্টক সম্প্রসারণ হয় সেটা আমরা দেখব। আমি এই পাশে লিখতেছি অষ্টক সংকুচন। অষ্টক সংকুচন মনে করেন বেরিলিয়াম ক্লোরাইড যৌগ, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই।
এটার জন্য যদি চিন্তা করেন বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, বেরিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 4টি, তাহলে 1s2 2s2, তার শেষ কক্ষপথে আছে 2টা। আর ক্লোরিন যদি হিসাব করি 17টা, 1s2 2s2 2p6 3s2 3p5। এখন শেষ কক্ষপথের বিচারে বেরিলিয়ামের আছে 2টা ইলেকট্রন, আর ক্লোরিনের কয়টা আছে, 2 আর 5 মিলে কয়টা, 7টা ইলেকট্রন। তো যখন তারা বেরিলিয়াম যৌগ গঠন করে তখন কি হয় একটু দেখি, তারা ইলেকট্রন ভাগাভাগি করে। এখানে বেরিলিয়াম কিন্তু ধাতু, সে ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে যেটা হচ্ছে অধাতু, কিন্তু এই বন্ধনটাও কিন্তু সমজীব বন্ধন। এই যে বললাম না কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তো কিভাবে গঠন করে দেখেন, এই যে বেরিলিয়াম তার প্রথম শক্তি স্তরে আছে কয়টা, 2টা, এরপর কয়টা, আরও 2টা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। তো এর সাথে এই পাশে এই সাথে ক্লোরিন বন্ধন গঠন করবে, তো ক্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকবে কয়টা, 2টা, এরপর কয়টা, 8টা, এরপর কয়টা, 7টা। এই পাশে আরেকটা ক্লোরিন বন্ধন গঠন করবে, তার সাথে প্রথম শক্তি স্তরে আছে 2টা, এরপর কয়টা, আচ্ছা এই যে শেয়ার করে ফেললো। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমরা যদি 2টা ক্লোরিনের ক্ষেত্রে বিচার করি তাদের শেষ কক্ষপথে কিন্তু অষ্টক ফুলফিল হয়ে গেছে। দেখেন 2 2 4 4 2 6 6 2 কত 8, এরা কত 2 2 4 4 2 6 6 2 কত 8। বাট বেরিলিয়ামের কিন্তু শেষ কক্ষপথে কয়টা হলো, 4টা হলো। তাহলে এক্ষেত্রে কি বেরিলিয়াম সুস্থিত অবস্থায় গেল না? হ্যাঁ, সে অবশ্যই সুস্থিত অবস্থায় গেছে, কারণ তার যে ইলেকট্রনগুলা আছে 4টা, এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আছে। আর 2 এর নিয়ম কি বলতেছে, যখন ইলেকট্রন সমূহ জোড়ায় জোড়ায় অবস্থান করবে, কাপল আকারে থাকবে, পেয়ার আকারে থাকবে, তখন তারা স্টেবল হবে। তাহলে আমরা বলতে পারি বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা তার সুস্থিত অবস্থা অষ্টক নিয়ম দিয়ে ব্যাখ্যা দিতে পারবো না, আমরা তার ব্যাখ্যাটা দিব 2 এর নিয়ম দিয়ে, কারণ তার ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে। এই জন্য বলা হয় অষ্টক তত্ত্ব থেকে 2 এর নিয়ম অধিকতর গ্রহণযোগ্য, কারণ এটার ক্ষেত্রে অষ্টক তত্ত্ব যেখানে অ্যাপ্লিকেবল না, মানে যেখানে অষ্টক তত্ত্বটা আর খাটতেছে না, অষ্টক তত্ত্ব যদি ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 2 এর নিয়ম দিয়ে ব্যাখ্যা দিতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে এখানে বেরিলিয়ামের শেষ কক্ষপথে 8 এর থেকে কম হইছে, সুস্থিত অবস্থায় গেছে কিন্তু 8 এর থেকে কম হওয়ার কারণে তার অবস্থাটাকে বলা হবে অষ্টক সংকুচন, কারণ তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিন্যাস অর্জিত হয় নাই। আশা রাখি আপনারা বুঝে গেছেন। এবং এই বন্ধনটাকে ডট ক্রস দিয়েও দেখানো যায়। মনে করেন বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, যেটাকে আমি ক্রস দিয়ে দেখালাম। কি দিয়ে দেখালাম? ক্রস দিয়ে। আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, কিন্তু অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা? আমি যদি তার পিটা যদি একটু ভেঙে দেখাই, px 3py 3pz, একটা করে থাকবে, পরে বিপরীত দিকে আসবে। এখন দেখেন অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে এই 3pz এ, ওই 3pz এর যে ইলেকট্রনটা, এটাকে আমি ডট দিয়ে লিখলাম। এখানে আইসা সে ক্লোরিনের সাথে ব্রুমিন কি করলো, ইলেকট্রন শেয়ার করলো। এখানে আরেকটা ক্লোরিন আইসা ব্রুমিনের সাথে ইলেকট্রন শেয়ার করে এই যে বেরিলিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করলো, যেখানে বেরিলিয়ামের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থেকে কম হলো, দ্যাটস মিন তার অষ্টক সংকোচন হলো। এইভাবে আপনারা দেখাইতে পারেন, এইভাবে দেখাইতে পারেন। এখন আসেন অষ্টক সম্প্রসারণ। তো দেখা যাবে যৌগ গঠন করার পর তার শেষ কক্ষপথে ইলেকট্রন 8 এর থেকে বেশি হয়ে গেছে। তো 8 এর থেকে বেশি হয়ে গেলে তখন ওটাকে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ। তবে তার ব্যাখ্যাটা আমরা 2 এর নিয়ম দিয়ে দিব, কারণ তার ক্ষেত্রে দেখা যাবে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড। তো ক্লোরিনের ইলেকট্রনটা আমি লিখে রাখছি এখানে, আমি আর এটা আর ক্লোরিনটা এখানে লিখবো না, শুধু ফসফরাসের ইলেকট্রনটা দেখাই। ফসফরাস কয়টা আছে? 15টা। 1s2 2s2 2p6 3s, আচ্ছা দেখি কয়টা হলো, 3s2 12। আচ্ছা তাহলে 3p কত হবে? 3p3 হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি কে শেল, এল শেল, দেন হচ্ছে গিয়ে এম শেল। তো একটু খেয়াল করে দেখেন ফসফরাসের শেষ কক্ষপথে কিন্তু কয়টা ইলেকট্রন আছে? 2 আর 3 মিলে 5টা ইলেকট্রন আছে। ডায়াগ্রাম চিত্রটা কি মনে করেন, এটা হচ্ছে গিয়ে ফসফরাস, এই তার প্রথম শক্তি স্তর, যেখানে আছে কয়টা? 2টা। এরপর কয়টা আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8।
এরপর কয়টা আছে, এরপর হচ্ছে গিয়ে 1 2 3 4 5, আমি একটু স্পেস দিয়ে লিখলাম। এখন ফসফরাসের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে কয়টা, 5টা। এবং ক্লোরিনের দেখেন একদম শেষ কক্ষপথ যদি আমরা বিচার করলে দেখা যায় এই যে 2pZ একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন আছে, এটাই এসে এদের সাথে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে, বন্ধন গঠন করবে। এই 3pZ যে একটা আছে, তো ওই যে এইদিকে আসলে একটা ক্লোরিন, তার প্রথম শক্তি স্তরে কটা থাকবে, 2টা। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এরপরে কটা থাকবে, 8টা। এরপর কটা, 7টা। আচ্ছা, ক্লিয়ার। এইখানে আরেকটা ক্লোরিন আসবে, আইসা বন্ধন গঠন করবে। প্রথম শক্তি স্তরে কটা থাকবে, 2টা। এরপর কটা থাকবে, 8টা। এরপর কটা থাকবে, 7টা। আচ্ছা, এইখানে এসে আরেকটা ক্লোরিন বন্ধন গঠন করবে, তার সাথে 1টা 2টা। তারপর 7টা, 1 2 3 4 5 6 7। এখানে আরেকটা ক্লোরিন এসে বন্ধন গঠন করবে, এরও কটা থাকবে, 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 7টা। আমি তাড়াতাড়ি করার জন্য এরকম টান দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নিয়েন। এখানে আরেকটা আসবে, এর প্রথম শক্তি স্তর কটা থাকবে, 2টা। এরপর কয়টা, 8টা। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8। এরপর শেষ কক্ষপথে 7টা থাকে, তাহলে 1 2 3 4, ঠিক আছে, 5 6 7। এখন একটু খেয়াল করে দেখেন তো, আপনি প্রত্যেকটা ক্লোরিনে দেখেন শেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন বিসর্জন হয়ে গেছে। আমি একটা দিয়ে দেখাই, 2 2 4 4 2 6 6 2 কত, 8। তাহলে প্রত্যেকটা ক্লোরিন যৌগ গঠন করে ফেলছে ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাসের সাথে যুক্ত হয়ে, এবং তাদের প্রত্যেকের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিসর্জিত হয়ে গেছে। দ্যাটস মিন তারা অষ্টক তত্ত্ব মতে সুস্থিত অবস্থায় চলে গেছে। তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিসর্জন করে ফেলছে। দেখেন গণে ক্লোরিনের সব প্রত্যেকের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, 18টা হয়ে গেছে, সবগুলো মিলে 18টা, এবং শেষ কক্ষপথে 8টা, যার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো। কিন্তু আমরা যদি এই ফসফরাসের ক্ষেত্রে বিচার করি, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো, 2 2 4 4 2 6 6 2 8 8 2 10। তাহলে 8 থেকে বেশি হয়ে গেল না। এই ক্ষেত্রে কিন্তু ফসফরাসের অষ্টক সম্প্রসারণ হয়েছে। কি হয়েছে, অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, তাহলে সে কি সুস্থিত অবস্থায় গেল না? হ্যাঁ, অবশ্যই সে সুস্থিত অবস্থায় গেছে, বাট তার সুস্থিত অবস্থা ব্যাখ্যা করব আমরা 2 এর নিয়ম দিয়ে। কারণ ফসফরাসের শেষ কক্ষপথে সবগুলা ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, আর কোনো মূলের যদি শেষ কক্ষপথে যৌগ গঠন করার পর ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে, তখন সে সুস্থিত অবস্থায় থাকে। দ্যাটস মিন 2 এর নিয়ম মেনে ফসফরাস সুস্থিত অবস্থায় প্রাপ্ত হয়েছে। তো আশা রাখি আপনারা বুঝে গেছেন অষ্টক সংকোচন কখন হবে। 8 এর থেকে কম হইলে অষ্টক সংকোচন, আর 8 থেকে বেশি হলে অষ্টক সম্প্রসারণ হয়। এগুলা প্রায় সৃজনশীলে এসে থাকে, বলবে কোন যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম অনুসরণ করে নাই, বা কোন যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম হয়েছে। তো আপনি আইডেন্টিফাই করেই ব্যাখ্যাটা দিতে হবে। তো আশা রাখি আপনারা এগুলা ইনশাল্লাহ পারবেন, প্রবলেম হবে না। এগুলো কিন্তু ডট ক্রস দিয়ে দেখানো যায়। ফসফরাস লিখলাম, ফসফরাসের কয়টা ইলেকট্রন আছে, 5টি। আমি এটা ক্রস দিয়ে লিখবো, 1টা 2টা 3টা 4টা, এখানে দিলাম 5টা। তার সাথে ক্লোরিন যুক্ত হয়েছে ওই যে 3pZ এর একটা ইলেকট্রন আছে। তো এগুলোকে আমরা ওই একটা ইলেকট্রনকে আমরা ডট দিয়ে লিখবো। তাহলে দেখেন এইখানে একটা ইলেকট্রন আসবে। আচ্ছা, আমি এটা নীল কালি দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এইখানে একটা ক্লোরিন আসবে, এইখানে একটা ক্লোরিন আসবে। আচ্ছা, এইখানে একটা ক্লোরিন আসবে, এটাকে আমি এইখানে দিই। আচ্ছা, বুঝতে সুবিধা হবে তো, আপনার অসুবিধা হবে না আশা রাখি ইনশাল্লাহ। এখানে একটা ক্লোরিন আসবে, মনে করেন এখানে ডট দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম। আচ্ছা, এইখানে একটা ক্লোরিন আসবে, এইখানে একটা ক্লোরিন আসবে। তাহলে দেখেন এই যে ডট ডট দিয়ে, মানে লুইস ডট দিয়ে ওইটা দেখানো যায়। আপনারা একটু খেয়াল করে দেখেন তো, ক্লোরিনের সব শেষ কক্ষপথে 8টা হয়ে গেছে, এবং ফসফরাসের এই যে 2 2 4 4 2 6
6 2 8, 8 2 কত 10। তো আশা রেখে আপনারা বুঝে গেছেন অষ্টক সংকোচন কি, অষ্টক সম্প্রসারণ কি, ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, আয়নিক এবং তড়িৎদ্বন্দ্বী বন্ধন কি, সমযোজী বন্ধন কি। এবং ভালো কথা, আমি কিন্তু এটা ট্রিক ফলো করছি, ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নিক যৌগ, সমযোজী যৌগ বুঝানোর পর অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ বুঝাইছি। আশা রাখি এতে আপনাদের উপকার হয়েছে। তো নেক্সট ভিডিওতে আরও সমযোজী এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।